সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন এই কোর্সের জন্য যে বেসিক কোর্স বেস যে আগে প্রিভিয়াস কোর্স প্রিরিকুইজিট কোর্স গুলো আমরা অলরেডি করে ফেলছি, যেমন পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কোর্সটা করেছি আমরা, তারপরে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, বেসিক সার্কিট, এই জাতীয় কোর্স আমরা অলরেডি করেছি। তো এই কোর্সটা হচ্ছে টারশিয়ারি লেভেল, মানে ফোর্থ ইয়ারের কোর্স, 4-1 আমরা এটা পড়তেছি। এই কোর্সের আমি বেসিক্যালি গত দুটা সেশনকে নিয়েছি, 14 ব্যাচ এন্ড 15 ব্যাচ। তো তোমরা হচ্ছে থার্ড ব্যাচ আমার কাছে এই কোর্সের জন্য। আমরা এই কোর্সে যে এই বিশেষ করে 1 নাম্বার লেকচারে যা পড়বো তা হচ্ছে প্রোটেকশন ফান্ডামেন্টাল এন্ড নেসেসিটি, protection fundamental and necessity, objective of power system protection, overview of power system, substation equipments. যেরকম কোশ্চেন গুলো থাকতে পারে, what is power system, what is switch gear, what is power system protection, why protection in power system requires, discuss in details circuit interruption or breaker switching. টার্ম গুলো অনেকটাই নতুন, আবার কেউ শুনে থাকবে। তো এই কোর্সটা আসলে আমরা কেন করব, যারা বিশেষ করে সাব স্টেশনে পাওয়ার সিস্টেমে এবং সাব স্টেশনে বা গ্রিড সাব স্টেশনে যারা অপারেশন এন্ড মেইনটেনেন্স এর বা এই জাতীয় রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সাথে এই জাতীয় ইন্ডাস্ট্রির সাথে অ্যাসোসিয়েট, তাদের জন্য এটা খুব দরকারি। সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন দুটো আলাদা আলাদা টার্ম। বেসিক্যালি সুইচ গিয়ার হচ্ছে, তার আগে সিলেবাসটা সম্পর্কে আমরা বলি। প্রথম এই সিলেবাসটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এখন আমরা সিলেবাস দেখছি, সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন সিলেবাস। তো সেখানে তোমার পারপাস অফ পাওয়ার সিস্টেম প্রোটেকশন, ইন্ট্রোডাকশন টু সার্কিট ইন্টারাপশন এন্ড প্রোটেকশন, টার্মিনোলজিস, জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ রিলে এন্ড ব্রেকার্স, সার্কিট ব্রেকার্স, কন্ট্রোল সিস্টেম, arc extinction, recovery voltage, air oil, air blast, vacuum, sulfur hexafluoride and high voltage DC circuit breakers, different types of circuit breakers, selection criteria, তাদের testing of circuit breakers, এই বিষয়গুলো থাকবে হচ্ছে সেকশন এ তে। অনেক সময় সেকশন এ বি ইন্টারচেঞ্জ হয়ে যায় মডারেশনের কারণে। এনিওয়ে, তো কোন একটা সেকশনে উপরের যে ইয়েলো কালার অংশটা দেখছো সিলেবাসের, এই অংশটা কভার করবে। আর সাধারণত সেকশন বি তে রিলেস, ওভারকারেন্ট, ডাইরেকশনাল, ডিফারেন্সিয়াল ডিসটেন্স সিকোয়েন্স, পাইলট ওয়্যার এন্ড ক্যারিয়ার কারেন্ট প্রোটেকশন এইগুলো থাকবে, বাসবার অ্যারেঞ্জমেন্ট, গ্রাউন্ডিং, ইউনিট প্রোটেকশন, জেনারেটর, মোটর, ট্রান্সফরমার, গ্লাস লাইন প্রোটেকশন এগুলো। এরপরে আছে স্ট্যাটিক রিলেস, ইন্ট্রোডাকশন টু অ্যানালগ এন্ড ডিজিটাল, স্ট্যাটিক রিলে, স্ট্যাটিক ওভারকারেন্ট, ডিফারেন্সিয়াল এন্ড ডিসটেন্স প্রোটেকশন, ফাইনালি মাইক্রোপ্রসেসর বেসড রিলেস। সাথে আছে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন সেশনাল, যেটা থিওরি ক্লাসের সাথে রিলেটেড, কিন্তু সেশনাল ক্লাসটা আমরা এই মুহূর্তে এই সিচুয়েশনে করাতে পারছি না। তবে যখন নরমাল সিচুয়েশন তৈরি হবে তখন আমরা এই সেশনালটা করাই দেব একসাথে। এর জন্য সাজেস্টেড যে রিডিং বই আছে, সুনীল এস রাওয়ের সুইচ গিয়ার প্রোটেকশন এন্ড পাওয়ার সিস্টেমস, সুইচ গিয়ার প্রোটেকশন এন্ড পাওয়ার সিস্টেমস, এইটা এই বইয়ের অনলাইন কপিও আছে, তোমরা এটা কালেক্ট করবে। সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন, পাওয়ার সিস্টেম প্রোটেকশন, সুনীল রাওয়ের বই। কেমন? আরেকটা বই আছে যে পাওয়ার সিস্টেম প্রোটেকশন এন্ড সুইচ গিয়ার, দুইটা বই আমি লিস্ট দিয়েছি। তোমরা দুইটা বিশেষ করে 1 নাম্বার বইটা ইম্পর্টেন্ট, বেশি মানে এই কোর্সের সাথে কভার করবে বেশি অংশটা। কেমন? এরপরে হোয়াট ইজ সুইচ গিয়ার? সুইচ গিয়ার জিনিসটা কি? সুইচ গিয়ার ইজ এ কম্বিনেশন অফ ইলেকট্রিক্যাল ডিসকানেক্ট সুইচেস, ফিউজ or circuit breaker used to control, protect and isolate electrical equipments. তাহলে সুইচ গিয়ার একটা জেনারিক নেম, এটা পার্টিকুলার কোনো একটা বিষয় না। কম্বিনেশন অফ ইলেকট্রিক্যাল ডিসকানেক্ট সুইচ, ফিউজ, সার্কিট ব্রেকার। সুইচ আমরা জানি, সুইচটা কি, যেমন নরমাল আমরা ডিস্ট্রিবিউশন সাইডে আমাদের বাসাবাড়িতে সুইচ আছে, আমরা ফিউজ দেখে ইউজ টু। ফিউজটা কি, যে ওয়্যারেবল ফিউজ, লাইক
একটা নর্মাল পাওয়ার ফ্লোতে নর্মাল কারেন্টে এটা স্বাভাবিকভাবে ট্রিট হয়। যখন ফল্ট কারেন্ট বা ওভার কারেন্ট ফ্লো হয় তো এটা ওয়্যারটা কি হয়, ফিউজ হয়, মেল্টেড হয়ে টেম্পারেচার রাইজ হয়ে মেল্টিং ডাউন হয়ে ডিসকানেক্ট করে। তো এর দ্বারা আমরা আমাদের ডিভাইস গুলোকে প্রোটেক্টেড করতে পারি। আর সার্কিট ব্রেকার তো দেখছি তাই না, মিনিয়েচার সার্কিট ব্রেকার বাসা বাড়িতে আছে। সার্কিট ব্রেকারও এরকম রিপিটেড ইউজ করা যায়। নর্মাল কন্ডিশনে আমরা যখন কোনো মেইনটেনেন্স পারপাস অথবা অবজারভেশন মনিটরিং পারপাসে আমরা সার্কিট ব্রেকার সেফটির জন্য অফ করি। আবার অ্যাবনর্মাল সিচুয়েশন বা ওভার কারেন্ট হলে সার্কিট ব্রেকার অটোমেটিক্যালি ট্রিপ করে। তো এই অটোমেটিক্যালি ট্রিপ করলে আমরা সার্কিটটাকে আবার অন করি, অথবা কোনো কোনো জায়গায় অটোমেটিক অন হয়ে যায়। তো এই হচ্ছে সার্কিট ব্রেকার। এগুলো কন্ট্রোল করার পারপাসে, রেগুলেট করার পারপাসে, প্রোটেকশন করার পারপাসে আমরা ব্যবহার করি। নয়েজ আসছে, আমার মনে হয় কেউ মাইক্রোফোন অন করা আছে, একটু কাইন্ডলি অফ করে দাও। আচ্ছা, সুইচ আর সেফ টু ওপেন আন্ডার নর্মাল লোড কারেন্ট while protective devices are safe to open under fault current. তাহলে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন দুইটা খুব ইন্টার রিলেটেড। আমরা সেফটির মেজারের সময় আমরা বলবো যে প্রোটেকশন পারপাসে আমরা সুইচ গিয়ার ব্যবহার করছি। এখন ফেইলার মে অকার ইন ডিফারেন্ট পার্টস সাচ অ্যাজ ইনসুলেশন ফেইলার, হাই ভোল্টেজ, বিশেষ করে যখন হাই ভোল্টেজের ক্ষেত্রে হবে। হাই ভোল্টেজ আমরা ট্রান্সমিশন বা ধরো যে সাব ট্রান্সমিশন লেভেলের যে সাবস্টেশন গুলোতে যে ইকুইপমেন্টস থাকে, হ্যাঁ, সেখানে প্রোটেকশন পারপাসটাই সেখানে প্রায়োরিটি, মেইনটেনেন্সও আছে। তো এইসব ডিভাইসের এইসব টার্মিনালে বিভিন্ন ইনসুলেশন বিভিন্ন পজিশনে থাকে। হ্যাঁ, সেই ইনসুলেশন ফেইলার হলে ফল্ট হতে পারে, ফলেন আর ব্রোকেন ইন ট্রান্সমিশন লাইন, আউটেজ হয়ে যেতে পারে ট্রান্সমিশন লাইন। ফর এক্সাম্পল, তোমার যদি ট্রান্সমিশন কোনো একটা জেনারেটর আউটেজ হয় কোনো একটা ফল্টের কারণে, প্রাইম মুভার বা কোনো একটা জেনারেটর আউটেজ হয়, তো জেনারেটর আউটেজ হলে তো জেনারেটরটা তাড়াতাড়ি সেখান থেকে সরাই দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেখানে একটা সুইচিং রাখি, না হলে কি হবে, জেনারেটরটা আবার অন্য কোনো ফল্ট হলে জেনারেটরটা আবার মোটর হিসেবেও কাজ করে ফেলতে পারে, তখন গ্রিডে পাওয়ার না দিয়ে পাওয়ার নিতে থাকবে। তো সেজন্য আমরা সেই জেনারেটর ফল্টেড জেনারেটর আউট করার জন্য এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে আমরা সুইচ গিয়ার প্রোটেকশনটা ব্যবহার করি। ইনকারেক্ট অপারেশন অফ সার্কিট ব্রেকার, শর্ট সার্কিট আর ওপেন সার্কিট, এরকম সিচুয়েশন ক্ষেত্রে সুইচ গিয়ারটা কাম ইন অ্যাকশন। Protection devices are installed with the aim of protection of assets, ensure safe and continued supply of energy. তাহলে আমাদের সিকিউর রিলায়েবল পাওয়ার সাপ্লাই করার জন্য, এবং কোনো কারণে যদি কোনো একটা সাইট যদি কোনো প্রবলেম হয়, ফল্ট হয়, তো সেই স্পেসিফিক সাইটটাকে আলাদা করতে হলে যাতে রেস্ট অফ দ্য পার্ট হেলদি যে পার্টটা থাকে সেটাকে আমরা অ্যাজ ইউজুয়াল অপারেশনে রাখতে পারি। সেই জন্য আমরা অনেক সময় কি সুইচ গিয়ার ইকুইপমেন্টস গুলো ব্যবহার করি। What is power system protection? The purpose of electrical power system is to generate, transmit and supply of electrical energy to the consumer. In each of these stages, power delivery should be reliable, definitely secure, economic and uninterruptible, which necessitates power system protection. আচ্ছা, জাস্ট এ শর্ট অবজারভেশন আই ওয়ান্ট। এখন দেখছি যে কোথা থেকে নয়েজ আসছে, আমাকে একটু চেক করে দাও যে কোথা থেকে নয়েজ আসছে। মাইক্রোফোন একটু অফ রাখো এরকম সবাই। ওকে, সো কোন একটা মেসেজ ফর্মে অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই স্যার, আই ক্যান নট রেকর্ড, ইটস আস্কিং দ্য পারমিশন অফ দ্য হোস্ট। আমি রেকর্ডিং করছি, নো প্রবলেম, রেকর্ডিংটা পরে আপলোড করে দেওয়া হবে। এনিওয়ে, তাহলে দেখো যে পাওয়ার সিস্টেম প্রোটেকশন আমরা শুরু করছি আবার। যে
পাওয়ার সিস্টেমটা আমরা পাওয়ার সিস্টেম প্রোটেকশন ইজ এ branch of electrical power engineering that's deal with the protection of electrical power system from fault through the isolation of faulted parts from the rest of the electrical network. তাহলে পাওয়ার সিস্টেম প্রোটেকশন যদি আমরা বলি হোয়াট ইজ পাওয়ার সিস্টেম প্রোটেকশন, পাওয়ার সিস্টেম প্রোটেকশন is a branch of electrical power engineering that deals with the protection of electrical power systems from fault through the isolation of faulted part from the rest of the electrical network, যেটা হেলদি আছে। কেমন? তাহলে এটা হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের একটা ডেফিনেশন। আমরা একটু পাওয়ার সিস্টেম টিপিক্যাল পাওয়ার সিস্টেম রিভিজিট করি। পাওয়ার সিস্টেমের ভিতর আসলে কি কি থাকে, কিভাবে, এটা একটা ওয়ান লাইন ডায়াগ্রাম। হ্যাঁ, one line diagram. Generation plant starting a typically generate at around 4 to 20 kV. It depends on standards. কোন দেশে জেনারেটর গুলো আছে, কোন দেশের জেনারেটর সিস্টেম। আমাদের দেশে যেমন 11 kV তে জেনারেট করা হয়, 11 kV জেনারেট করে সেই জেনারেশনটা আবার স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে ট্রান্সমিশন কয়েকটা ধাপে স্টেপ আপ করা হয়, ট্রান্সমিশন করা হয় 230 to 765 kV till। আরো বেশি হতে পারে, অনেক জায়গায় HVDC আসছে। HVDC তে ভোল্টেজ, আমি জাপানে অথবা চীনে একটা প্রজেক্ট আছে আন্ডারগোয়িং, যেখানে 765 এর জায়গায় আপ টু 1000 প্লাস কেভি HVDC ট্রান্সমিশন হচ্ছে এখন। তো এটা হচ্ছে ট্রান্সমিশন লেভেলের ভোল্টেজ। এরপরে আমরা বাল্ক পাওয়ার সাবস্টেশন, বাল্ক পাওয়ার সাবস্টেশন, যেখানে সাব ট্রান্সমিশন, রিসিভ পাওয়ার ফ্রম ট্রান্সমিশন সিস্টেম এন্ড ট্রান্সফার ইনটু সাব ট্রান্সমিশন লেভেল। সাব ট্রান্সমিশন টিপিক্যালি at 69 to 161 kV এর মধ্যে থাকে, কারণ সরাসরি তো এই ট্রান্সমিশন ভোল্টেজ থেকে ডাউন করে ডিস্ট্রিবিউশনে করা যায় না, ইন্টারমিডিয়েট রাখতে হয় সাব ট্রান্সমিশন লেভেল। এরপরে আছে রিসিভ পাওয়ার ফ্রম সাব ট্রান্সমিশন সিস্টেম এন্ড ট্রান্সফর্ম ইনটু প্রাইমারি ফিডার ভোল্টেজ। 3 ফেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, প্রাইমারি মেইন যেখানে থাকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, টিপিক্যালি 2.4 to 69 kV। হ্যাঁ, 69 kV। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাস্টমাররা এরকম পাওয়ার এই জায়গায় পাওয়ার তারা নিচ্ছে। 33 kV এর ভিতর আছে, তাই না? 33 kV ইন্ডাস্ট্রিতে পাওয়ার ফিড হয় সাধারণত। তো এরকম ভোল্টেজ লেভেল। এরপরে আছে আমরা তাকে সিঙ্গেল 3 ফেজ থেকে আবার সিঙ্গেল ফেজ, হাউস হোল্ড বা একটা কমিউনিটিতে 3 ফেজ হতে পারে, সিঙ্গেল ফেজ হতে পারে, লো ভোল্টেজ 120 to 600 ভোল্টেজ সার্ভিস বিভিন্ন টার্মিনাল চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, বিশেষ করে রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল কাস্টমারদের জন্য। তো এই হচ্ছে বিভিন্ন ভোল্টেজ লেভেল। এবং আমরা যে এই ফিগারে দেখছি একটি ট্রান্সফরমার, তারপরে একটা স্কয়ার সাইন আছে, স্কয়ার ব্লক। এই পাশে বাসবার, যে বাসবার আছে, বাসবারের ইনকামিং আউটগোয়িং দুই পাশে এরকম ব্লক আছে, স্কয়ার ব্লক আছে। এই ব্লক গুলো আসলে বিভিন্ন জায়গায় আমরা ব্লক দেখছি, এগুলো হচ্ছে কি সার্কিট ব্রেকার। তো আমরা এই কোর্সের একটা মেইন হার্ট হচ্ছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারটা আমরা ডিটেইলস আলোচনা করব। সার্কিট ব্রেকার, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লেভেলেই সার্কিট ব্রেকার টা আছে। সার্কিট ব্রেকারের সার্কিট ব্রেকার ইজ এভরিওয়্যার। তো সার্কিট ব্রেকারের বিভিন্ন ক্যাটাগরি, ক্লাসিফিকেশন এবং সার্কিট ব্রেকারটা যে কিভাবে এখানে আর্ক এক্সটিংগুইশ হয় সেই বিষয়গুলো আমরা ডিটেইলস আলোচনা করব। এরপরে আসো তোমার সাবস্টেশন সুইচিং ইকুইপমেন্টস। সাবস্টেশন সুইচিং ইকুইপমেন্টস, সাবস্টেশন সুইচিং ইকুইপমেন্টস গুলো কি আসলে? সিম্বলস আছে, সিরিয়াল নাম্বার, সিম্বলস, ইকুইপমেন্টস এর নেম আর কি ফাংশন। তোমরা দেখে থাকবে যে এই সাইনটা আমরা প্রথমেই দেখলাম ওই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে, একটা পুরো পাওয়ার সিস্টেমের যে আমরা লেআউট দেখলাম, সেখানে প্রত্যেকটা ভোল্টেজ লেভেলে প্রত্যেকটা সাবস্টেশন, সেটা ট্রান্সমিশন লেভেল হোক, জেনারেশন লেভেল হোক অথবা ডিস্ট্রিবিউশন হোক, এই সিম্বলটা আছে। এটা হচ্ছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের কাজ কি? সুইচিং ডিউরিং নরমাল এন্ড অ্যাবনর্মাল কন্ডিশন, ইন্টারাপ্ট দ্য ফল্ট কারেন্টস।
interrupt the fault currents. আবার নরমাল যদি আমি মেইনটেনেন্স করতে চাই তাহলেও সার্কিট ব্রেকারটা অফ করে তারপরে আইসোলেটর ডিসকানেক্টিং সুইচ disconnecting a part of the system from live part under no load condition. Isolator just disconnect করে live part from the rest of the part. Bathing switch discharge the voltage on line to earth after disconnecting them. Surge arrestor, surge arrestor diverting high voltage surge to earth and maintain continuity during normal voltage. Normal voltage যখন থাকে তখন ঠিক আছে, কিন্তু সার্জিং হয় যে লাইটিং স্ট্রোক হয় তখন সাথে সাথে এটা অপারেশনে আসে। এটা একটা সার্জ অ্যারেস্টার, এটা সেফটি ইকুইপমেন্টস। এরপরে তোমার আছে যে কারেন্ট ট্রান্সফরমার, পোটেনশিয়াল বা ভোল্টেজ ট্রান্সফরমার। এগুলো হচ্ছে রেগুলেশন বা কন্ট্রোল মনিটরিং পারপাসে আমরা ব্যবহার করি। স্টেপিং ডাউন দ্য কারেন্ট ফর মেজারমেন্ট, প্রোটেকশন এন্ড কন্ট্রোল। Potential transformer stepping down the voltage for purpose of protection, measurement and control. তো এছাড়া আরো অনেক ডিভাইস আছে, সেই ডিভাইস গুলো আমরা ডিটেইলস আলোচনা করব পরে। এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা এতটুকু সীমাবদ্ধ থাকলাম। এরপরে ধরো যে অবজেক্টিভ হবে প্রোটেকশন স্কিম। কি অবজেক্টিভ, আমরা কেন প্রোটেকশন স্কিমটাকে ব্যবহার করব? The objective of a protection scheme is to keep the power system stable by isolating only the components that are under fault, while leaving as much of the network as possible still in operation. এটা হচ্ছে পাওয়ার সিস্টেম অবজেক্টিভ একটা পাওয়ার প্রোটেকশনের একটা অবজেক্টিভ। Keep power system as stable by isolating only the components that are under fault, while leaving as much of the network as possible still in operation. The protection scheme must apply automatic switching during abnormal and faulty operating conditions such as short circuit, under voltage, overload. অটোমেটিক হতে পারে, অটোমেটিকটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে সেটা অ্যাবনর্মাল এবং ফল্টি কন্ডিশনে, যেগুলো হতে পারে শর্ট সার্কিট, ব্রাঞ্চ ফল করছে লাইনের উপর, শর্ট সার্কিট করছে, সেটা তিনটা ফেজ শর্টেড হতে পারে, যে কোনো একটা ফেজ গ্রাউন্ডের সাথে শর্টেজ হতে পারে, দুটা ফেজ গ্রাউন্ডের সাথে শর্ট হতে পারে। বিভিন্ন আমরা ফল্ট অ্যানালাইসিস করছি বা ফল্টের ক্লাসিফিকেশন জানি, সেরকম কোনো ফল্ট তৈরি হতে পারে। সেই সিচুয়েশনটা যাতে অটোমেটিক্যালি এই সুইচিং ডিভাইস, সুইচ গিয়ার কাম ইন অ্যাকশন এবং সেটাকে যে দেখবে টেস্ট করে বারবার। ফর এক্সাম্পল আমরা অনেক সময় দেখে থাকবো যে বাসাতে তোমার পাওয়ার কোনো কারণে যদি চলে যায়, তো তখন কি হয়, পাওয়ারটা কিছুক্ষণ পর হয়তো আবার আসতেছে, আবার চলে যাচ্ছে। তো এটা কেন হয়? কারণ হচ্ছে এখানে অটো রিক্লোজার নামে একটা টার্ম আছে, সাধারণত ডিস্ট্রিবিউশন সাইডে ব্যবহার করা হয়, ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা হয়, ট্রান্সমিশন লেভেলে হাই ভোল্টেজেও। আমরা এক্সপিরিয়েন্স করি আমাদের ডিস্ট্রিবিউশন সাইডে যে পাওয়ার আর চলে গেছে, কিছুক্ষণ পর আসছে, আবার অফ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আসছে। কেন এরকম হয়? এর কারণ হচ্ছে যে ওরকম কোনো একটা ফরেন অবজেক্ট আসছে, সে অবজেক্টটা এখন তোমার সেটা কিছুক্ষণের ভিতর, সাধারণত ট্রানজিয়েন্ট হয় এই ব্যাপারগুলো। ট্রানজিয়েন্ট সিচুয়েশন হচ্ছে, সেটা এক্সপেক্ট করা হয় যে খুব কুইকলি এটা রিকভার হবে, এটা চলে যাবে, ব্রাঞ্চটা হয়তো পড়তেছে, পড়ে চলে যাবে, অথবা এটা শুকায় যাবে, কোনো কারণে এটা এই ইফেক্ট আর থাকবে না ফার্দার। তো সেখানে যে ডিস্ট্রিবিউশন যে সাবস্টেশনের যে অপারেটর আছে, সে অপারেটর ম্যানুয়ালি এই কাজটা করতে পারে যে বারবার সার্কিট ব্রেকার টিপ অন অফ করতেছে, টিপ করতেছে অন, যে দেখছে সবকিছু হেলদি আছে কিনা, সব ফল্ট আছে কিনা, ফল্ট না থাকলে সে ফার্দার অন করে দিচ্ছে। আর যদি দেখে যে এখনো হেলদি কন্ডিশন তৈরি হয় নাই, ফল্ট ক্লিয়ার হয় নাই, তো সে কি করে, আবার সার্কিটটা টিপ অফ করে। তো এভাবে বেশ কয়েকবার করে, সাধারণত অটোমেটিক হতে পারে। এটা অটোমেটিক হলে যাকে বলবো আমরা অটো রিক্লোজার। তো সেই অটো রিক্লোজারে কয়েক সাইকেল পর পর এরকম টেস্ট করে, চেক করে, ঠিক থাকলে অন করে দেয়, না ঠিক থাকলে তিনবার হওয়ার পরে, তিনটা ইনসিডেন্সের পরে সেটা পার্মানেন্টলি অফ করে দেয় লাইনটা, সার্কিট ব্রেকার অফ থাকে। কোনো টেকনিশিয়ান
গিয়ে সেটা ফিজিক্যালি গিয়ে চেক করে সেটা ঠিক করার চেষ্টা করে। আর অথবা অন্য কোনো সে প্রসেস অবলম্বন করে। তো এটা হচ্ছে অটোমেটিক সুইচিং বা অটো রিক্লোজারের কাজ। আর নর্মাল রুটিন সুইচিং মনিটরিং পারপাসে হতে পারে, কন্ট্রোল পারপাসে হতে পারে, মেইনটেনেন্স পারপাসে হতে পারে। নর্মাল রুটিন সুইচিং করার পরে সেই আমরা মেইনটেনেন্সটা করি বা মনিটর করি। তাহলে এগুলোই হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশন স্কিমের অবজেক্টিভ। নেসেসিটি, এখন আমরা যদি বলি যে নেসেসিটি অফ পাওয়ার সিস্টেম প্রোটেকশন, almost like an electric power system consists of large number of equipments like supply side generator, hundreds of generators আছে, hundreds of plant আছে যেখানে প্রত্যেকটা প্লান্টস এর ভিতর 2টা 3টা 5টা করে ইউনিট থাকতে পারে বা এর বেশি থাকতে পারে। তো এই যে সাপ্লাই সাইড জেনারেটর আছে, ট্রান্সফরমার আছে প্রত্যেকটা সাবস্টেশনে, গ্রিড সাবস্টেশন হোক বা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন হোক, জেনারেশন সাবস্টেশন আছে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, ট্রান্সমিশন লাইন আছে, হ্যাভিং ডিফারেন্ট টাইপস অফ লোডস আছে, ডিস্ট্রিবিউটেড এনার্জি রিসোর্সও আছে। এখন রিসেন্টলি স্মার্ট গ্রিডের কনসেপ্টে শুধুমাত্র সাপ্লাই সাইড জেনারেটর না, ডিস্ট্রিবিউশন সাইডেও নতুন নতুন জেনারেটর হচ্ছে যেগুলো রিনিউয়েবল হতে পারে অথবা অন্যগুলো ডিস্ট্রিবিউটেড এনার্জি স্টোরেজ হতে পারে। তো সাপ্লাই সাইড জেনারেটরেও আবার মেইন স্ট্রিম যে জেনারেটর, ক্লাসিক্যাল জেনারেটর ছাড়াও অন্য কোনো জেনারেটরও আসতে পারে, যেমন উইন্ড টারবাইন, সোলার পিভি প্লান্ট, সোলার ফটোভোল্টাইক প্লান্ট হতে পারে, যেগুলো আসলে প্রোটেকশনের জন্য তারা বেশি, তাদের প্রোটেকশন বেশি দরকার হয়। রিনিউয়েবল, ইন্টারমিটেন্ট, এগুলো অপারেশনটা বারবার বেশি মনিটরিং করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের নেসেসিটিটা পাওয়ার সিস্টেম প্রোটেকশনের নেসেসিটিটা আরো বেশি। Interconnected power system operation is complex and vary in size and configuration. Interconnected power system কি জিনিস? যে পাওয়ার সিস্টেম আসলে গ্রিড, আমরা বলতে পারি যে বাংলাদেশের পাওয়ার সিস্টেম ইন্টারকানেক্টেড ডেফিনেটলি, কিন্তু এর চেয়ে বড় ইন্টারকানেক্টেড সিস্টেমও আছে। যেখানে অস্ট্রেলিয়াতে আমি অবজার্ভ করেছি, আমি ডাটা অ্যানালাইসিস করেছি, সেখানে তার ওদের 5টা স্টেট আছে। 5টা স্টেট গুলো ইন্টারকানেক্ট করা মানে প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, বাকি পাওয়ার এক্সপোর্ট ইম্পোর্ট করে, যেখানে সোর্স অ্যাভেলেবেল চিপার, সেখান থেকে যেখানে লোড বেশি সেই স্টেটে পাওয়ার ট্রান্সফার হয়, পাওয়ার ইম্পোর্ট হয়, সেখানে এক্সপোর্ট হয়। তো এটা ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম। আবার ধরো যে ইউএসএ তেও আছে বেশ কয়েকটা ইন্টারকানেক্টিং আছে, এবং এখন রিসেন্টলি স্টাডিতে আছে, যেমন এশিয়ান পাওয়ার গ্রিড, এটা স্টাডির ভিতর আছে। আসিয়ান কান্ট্রিগুলো বা সার্ক কান্ট্রিগুলোকে কি করা, ইন্টারকানেক্ট করা, ক্রস বর্ডার, বা আমরা বলতে পারি ক্রস বর্ডার পাওয়ার সিস্টেম। বাংলাদেশ পাওয়ার ইম্পোর্ট করছে ইন্ডিয়া থেকে এইচভিডিসি লাইন দিয়ে 2টা জায়গায় সম্ভবত। তো এটা হচ্ছে তোমার ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম। তো ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম হলে এই পাওয়ার সিস্টেম প্রোটেকশনের নেসেসিটি আরো বেড়ে যাচ্ছে। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস অফ ট্রান্সমিশন লাইন নেটওয়ার্ক ক্যালকুলেশন লোড ফ্লো আর রুটিনলি ডান টু নো ইটস পারফরম্যান্স। তাহলে এই ব্যাপারগুলোতে আমাদের পাওয়ার সিস্টেমের প্রোটেকশনের নেসেসিটিটা আরো বেড়ে যাচ্ছে। এই হচ্ছে পাওয়ার সিস্টেমের প্রোটেকশনের নেসেসিটি। ফার্দার, short circuit and other abnormal condition often occur on power system leads to heavy fault resulting damage of the power system apparatus. Hence, it is mandatory for an electrical engineer to be aware of importance of operation of and protection of system and its devices. So, this course introduces varieties of protection device such as circuit breakers, relay for protection of generator, transformer, and feeder, busbar from overvoltage fault, and short circuit and other type of hazards. তাহলে এই হচ্ছে নেসেসিটি। এই নেসেসিটিকে আমরা মাথায় রেখে এই পাওয়ার সিস্টেম প্রোটেকশনটা স্টাডি করব, ফিজিক্যালটা স্টাডি। আমাদের টাইম অলমোস্ট শেষ। একটা সার্কিট ইন্টারাপশন আছে, ব্রেকার সুইচিং। এই ব্রেকার সুইচিং সম্পর্কে আমরা আজ একটু ডিটেইলস, একটু বেশি সময় লাগবে, কভার করা যাবে না। তো ব্রেকার সুইচিং এর উপর আমরা নেক্সট ক্লাসে আলোচনা